নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা নিউজ নয়া ভারতে পেয়ে গেছি বিশিষ্ট সাংবাদিক বিশ্বজিৎ মুখার্জিকে। বাংলাদেশের সাধারণ নির্বাচন সমাপ্ত হলো, তার ফলাফলও প্রায় আমরা পেয়ে গেছি। সরকার গঠন করবে বিএনপি, 2/3 মেজরিটি তারা অতিক্রম করে গেছে। প্রায় 213টার মতো সিট ইতিমধ্যেই তারা জয়লাভ করেছে। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের কাছে কয়েকটা প্রশ্ন, এটা যেমন খুব পজিটিভ দিক, তেমনি এর উল্টো দিকও আছে। আমরা সেই উল্টো দিকটা নিয়ে একটু আলোচনা করবো আজকে। বিএনপি জিতেছে, এটা একটা পজিটিভ দিক। জামাত ক্ষমতায় আসতে পারেনি, এটা পশ্চিমবাংলার এবং ভারতবর্ষের মানুষের কাছে এটা একটা ভালো খবর, অনেকেই মনে করছে। কিন্তু এর উল্টো দিকটা হচ্ছে যে পশ্চিমবাংলার লাগোয়া সাতক্ষীরা, ঝিনাইদহ, নতুন করে রংপুর, এই যে ওদের জেলাগুলো রয়েছে বর্ডার অঞ্চলগুলোতে, সেই বর্ডার এলাকাগুলোতে কিন্তু এই জামাত জিতেছে। তাহলে বর্ডার এলাকাগুলো, পশ্চিমবাংলার বর্ডার এলাকাগুলোতেই যদি এই মৌলবাদী শক্তিদের রমরমা হয়, তাদের জয়লাভ হয়, তাহলে তো এটা পশ্চিমবাংলার ক্ষেত্রে কতটা বিপদ। আমরা সে আলোচনায় আসার আগে আমি জানতে চাইব যে এই বর্ডার এলাকাগুলোতে জিতলো, এর জেতার পেছনে কারণ কি? জামাত এই এলাকাগুলোতে জিতলো কেন? নমস্কার। যখন হাসিনা তোমার এই 23-24-এর পর থেকেই, আমরা আগেও বলেছি যে এই জামাত খুব সুন্দরভাবে অ্যাডমিনিস্ট্রেশনে পেনিট্রেট করে গিয়েছিল। হাসিনার একদম শেষ দিকটা উনি উপেক্ষা করেছেন বা উদাসীন থেকেছেন বা বুঝতে পারেননি বা ভুল তথ্য দিয়েছেন ওনাকে, এমন হতে পারে। সেইখানে এখন তুমি যখন যে জুলাই আগস্টের পর দেখবে এই যে টোকাই গ্রুপ যারা ছিল, এবং টোকাই গ্রুপ যখন ছিল, এগুলোকে এখন আর পাবে না বাংলাদেশে, এগুলো হাওয়া। এগুলো গেল কোথায়? এই যে গেল কোথায়, জামাতের উদ্দেশ্য হচ্ছে যেভাবে হোক ভারতবর্ষকে ডিস্টার্ব করে রাখা। উগ্র মৌলবাদী একটা সংগঠন, সন্ত্রাসবাদী সংগঠন। এই বর্ডার এরিয়াগুলোতে দেখা গেছে গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী যে সেখানে হাজার হাজার মাদ্রাসা এবং মসজিদ তৈরি করেছে। ওই যে লোকগুলোকে ওখানে রিক্রুট করেছে, রিক্রুট করে ওদেরকে শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? উগ্র ধর্মীয় শিক্ষা ওরা দিয়েছে তাদেরকে, এবং তাদেরকে ভারত বিরোধী সেখানে একটা অ্যাক্টিভিটিস তৈরি করে দিয়েছে, হাত তৈরি করে দিয়েছে। প্রচুর হাজার হাজার, তুমি ফুলবাড়ি বলো, রৌমারি বলো, মানে উত্তরবঙ্গে, বাংলাদেশের একদম উত্তরাঞ্চল, মানে আমাদের উত্তরবঙ্গে যেগুলো জায়গাগুলো পড়ে। ফলে এই যে করেছে, একদিকে যেমন এটা করেছে, তেমনি আরেকদিকে অ্যাডমিনিস্ট্রেশনে পেনিট্রেট করেছে। আর জামাত যেহেতু একটা রেজিমেন্টের পার্টি, ওদের সংগঠনটা সাংঘাতিক ভালো। ফলে এইগুলোর ফসল ওরা আগামী দিনে ক্যালকুলেশন করেই কিন্তু ওরা সেদিনে ওরা তখন নেমেছিল। ফলে ওই যে নতুন করে, এবং আরেকটা জিনিস হয়েছে সেখানে হচ্ছে তারা সুন্দরভাবে ঢাকা সহ বিভিন্ন জায়গায় নতুন ভোটারদের দিয়েছে। এই যে ইউনিস বলেছিলেন 18 বছর হয়ে যাওয়ার আগে দিয়ে পরে ওরা করবে, এই নতুন ভোটারদের ওদেরকেও নতুন ভোটার রিক্রুট করেছে। ফলে এই যেখানে মাদ্রাসা এবং এই যে মসজিদ তৈরি করেছে এবং সেখানে ভারত বিরোধী প্রচার, ভারত বিরোধী কার্যকলাপ করছে, সেখানে অবশ্যম্ভাবী সেখানে কিন্তু রেজাল্ট তাদের ভালো হয়েছে। মানে আমরা এই কারণে বলছি যে আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে জামাত এবারই প্রথম এত ভালো রেজাল্ট করলো, মানে এত সংখ্যায় পেল। হাইয়েস্ট 18টা পেয়েছিল বোধহয় 1991 বা এরকম কিছু একটা সময়। আচ্ছা, এর পেছনে আওয়ামী লীগের অনুপস্থিতিটাও কি এখানে একটা বড় ফ্যাক্টর? হ্যাঁ, ডেফিনেটলি আওয়ামী লীগের। আমি কিশোরগঞ্জ ফজলুর রহমানের, উনি কালকে একটা বক্তব্য পেশ করেছেন। তো ফজলুর রহমান বলছে, আমি 77,712 ভোটে আমি জিতেছি, উইন করেছি, অথচ আমার সেখানে আরো 50 থেকে 60,000 আরো ভোটে আমার জেতার কথা। আমি কেন আপনি ইয়ে করেননি? হ্যাঁ, তখন উনি বললেন এই যে আওয়ামী লীগের যে লাস্ট মোমেন্টে বলেছিল যে ভোট যে বয়কট করেছে, সেটা যদি আরো আগে বলতো যে ভোটের ওই কেন্দ্রগুলো দিয়ে আপনারা যাবেন না, আচ্ছা, তাহলে সেখানে কিন্তু এখানে টেকনিক্যাল একটা ভুল করেছেন উনি, শেষের দিকে বলেছেন। এবং উনি বলেছেন যে আওয়ামী লীগের যে ভোটে যারা 3টে ভাগ হয়ে গেছে, কেন 3টে ভাগ হয়েছে? বলছে আওয়ামী লীগের একটা পোর্শন বলছে ওরা 71-এর যারা নিরীহ আওয়ামী লীগ সমর্থক, সাপোর্টার, তারা কি করেছে, ওরা
এই বিএনপিকে ভোট দিয়েছে। এক। 2 নম্বর হচ্ছে যারা বেনিফিশিয়ারি, যাদের সম্পর্কে অনেক ধরনের অভিযোগ রয়েছে, চাঁদাবাজি ফাঁদাবাজি জুলুমবাজি, তারা কি করেছে, জামাতকে ভোট দিয়েছে। আর 3 নম্বর যারা ভোট কেন্দ্রে যায়নি, মানে ভোটের দিকে যায়নি। সেই কারণেই ভোটের সংখ্যাটা এতটা হলো না, মানে 50% ক্রস করলো না। এখন নির্বাচন কমিশন, মজার ব্যাপার হচ্ছে এখন অব্দি ডিক্লেয়ার করতে পারছে না যে ম্যানিপুলেশন করছে, এখনো অভিযোগ উঠছে ওখানে যে কত পার্সেন্টেজ দেখাবে। কখনো লিখছে হা ভোটের পার্সেন্টেজ 72-77, এখন আবার দেখলাম, তার আগে দেখলাম 68, এখন আবার দেখলাম 60.93। এই ম্যানিপুলেশনটা থাকবে। আমি একটু জেনে নিতে চাইবো যে এইটা তো বাংলাদেশের অবস্থা হচ্ছে, এইটা যখন দেখছি এই যে বর্ডার অঞ্চলগুলোতে তাদের জয়লাভ, কিংবা বিএনপি এলো, আওয়ামী লীগ নয়, বিএনপির অতীত ইতিহাসও ভারতবর্ষের সঙ্গে খুব একটা ভালো নয়, বা বিএনপি সরকারের জামাত বর্ডার অঞ্চলগুলোতে তাদের আধিপত্য কায়েম করলো একরকম। এইরকম একটা অবস্থায় 2026-এর পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে এই রাজ্যে যারা জামাতি যে সমস্ত মৌলবাদী যে শক্তি, তাদের যে স্লিপার সেল, সেই স্লিপার সেল কতটা উৎসাহিত হবে নির্বাচনে, তাদের কি ভূমিকা হতে পারে, তারা কি কোনো রোল প্লে করবে, তোমার কি মনে হয়? দেখো, স্লিপার সেল মানেই হচ্ছে যে জামাতের যে মূল লক্ষ্যই হচ্ছে, মূল লক্ষ্য যে ভারতকে ডিস্টার্ব করা, ওদের মূল লক্ষ্য। কারণ ওদের মেন ব্যাগ হচ্ছে পাকিস্তান, মেন হচ্ছে পাকিস্তান। এখন আবার নতুন আরেক দোসর ওকে তাদের হচ্ছে তুরস্ক। এখন আবার নতুন তাদের আরেক বন্ধু পেয়েছে তুরস্ক। ফলে ইউনুস যতক্ষণ না বিদায় নেয়, না আচাইলে বিশ্বাস নাই, এ আবার কোন এক নোটঙ্কি শুরু করে দেবে সুৎকর্তা, এটা কোনো ঠিক নেই। ফলে এই ইউনুস বিদায় নেবার পর যেহেতু 2/3 মেজরিটি নিয়ে তারেক রহমান এসছে, এবং আমাদের প্রধানমন্ত্রী দেব সর্বপ্রথম তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, এবং শুনেছি আজকে ফোনেও কথা হয়েছে। ফলে তারেক রহমান, আগের যে তারেক রহমানকে আমরা দেখেছিলাম 2001 বা 2006, 2001 থেকে 6, সেই তারেক রহমান কিন্তু এখন নেই। তিনি অনেক পরিশালিত, অনেক মার্জিত, অনেক ভদ্র, অনেক নম্র, অনেক বিনয়ী, এতগুলো বিশেষণ আমি অ্যাড করলাম। তার মানে এগুলো ঠিক উল্টোটাই ছিল। ফলে উনি ধীর স্থির যে হয়েছে, তার মানে একটা পরিপক্ক একটা রাজনীতি লোক, সেটা কিন্তু উনি নিশ্চয়ই এই ব্যাপারে যদি অ্যাডমিনিস্ট্রেশন করা অবস্থান নেয়, তাহলে কিন্তু তোমার এই যে পশ্চিমবঙ্গের উপর তুমি যে এফেক্টটা চাইছো বলছো, হতে পারে, নিশ্চয়ই উনি অবস্থান নেবেন বলে আমি বিশ্বাস করি। মানে তারেক রহমান যদি তারা ওই অঞ্চলগুলোতে এই 2026 বিধানসভা নির্বাচনের আগে তাদের দেশে যদি একটা অবস্থান নেন, কড়া অবস্থান নেন, যাতে জঙ্গিবাদী শক্তিগুলো ভারতবর্ষে কোনোভাবেই তারা যাতে কোনোভাবেই না করতে পারে, মদত দিতে না পারে, সেই ব্যাপারে দেশের মধ্যেই যদি তারা একটা কড়া অবস্থান নেয় জঙ্গিবাদের বিরুদ্ধে, তাহলে মনে করছো যে এটা একটা তার মানে প্রথম করতে হবে সেটা বাংলাদেশের যে শিক্ষা তোমার ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে যে হিস্ট্রিটাকে, ওরা ইতিহাসটাকে ভুলে যেতে চাইছিল, সেটাকে কিন্তু পাল্টাতে হবে। কারণ ওইখান থেকে কিন্তু সূত্রপাত এই যে ধর্মীয় উগ্র শিক্ষা ব্যবস্থা, যে তার মানে তারেক রহমানকে একটা অত্যন্ত বয়োজ্যেষ্ঠ বা যিনি এই সম্পর্কে ওয়াকিবহাল, সেই ধরনের শিক্ষামন্ত্রী কিন্তু প্রয়োগ করতে হবে। অর্থাৎ শিক্ষামন্ত্রী তিনি কাকে নিয়োগ করছেন সেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে, এটা বোঝা যাবে। আচ্ছা, আমার লাস্ট যে প্রশ্নটা আমি এখন জানতে চাইবো যে এই যে তারেক রহমান ফিরে এলো, আওয়ামী লীগ ব্যান নির্বাচনে অংশগ্রহণ করতে পারলো না, আচ্ছা তারেক রহমান তো সরকারে বসলো, এবারে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান বাংলাদেশে ঠিক কি হবে? দেখো, তারেক রহমান উনি যখন নির্বাচনের সময় উনি বলেছিলেন হাসিনার যে পুত্র কন্যা জয় এবং পুতুল, যদি জনসাধারণ, বাংলাদেশের জনসাধারণ চায়, ওনারা কিন্তু এখানে ফিরে এসে রাজনীতি করতে পারেন, একটা সদর্থ ভূমিকা দিয়েছে। এবং এর পাশাপাশি জয়ও কিন্তু পরশুদিন তার সদর্থ ভূমিকার একটা উত্তর তাকে দিয়েছে। ফলে আগামী দিনে এই যে বিভিন্ন সেলে, বিভিন্ন কারাগারে যেসব সাংবাদিকদের, আমি তারেক রহমানকে অনুরোধ করব, এই যে আপনি যে সাংবাদিকদের যে ইউনুস সরকার যেগুলোকে আটকে রেখেছে বিনা বিচারে, কারাদণ্ড তারা মানে হয়ে রয়েছে সেখানে, সেগুলোকে আপনি অন্তত সেখানে আপনি করুন, মুক্তি দেওয়ার ব্যবস্থা করুন, জামিন দেওয়ার বন্দোবস্ত করুন। এবং তারে মনে রাখবে, বাংলাদেশের দুটোই জাতীয়তাবাদী দল আছে, এক বিএনপি, আরেক হচ্ছে আওয়ামী লীগ। ফলে বাংলাদেশে জাতীয়তাবাদী দল তারা রাজত্ব করুক। আমরা 1991 সালে আমরা দেখেছি
তার পরবর্তী সময় দেখেছি কখনো কখনো তোমার বিএনপি এসছে, কখনো আওয়ামী লীগ করেছে। তারা করুন, এই জামাত কোথার থেকে গেল, এই জামাত কোথার থেকে এলো? ফলে যারা উগ্র মৌলবাদী বিশ্বাস করে, ফলে আমাদের যেহেতু আমরা পারিপার্শ্বিক আমরা দেশ, সুতরাং আমাদের যেন কোনো অসুবিধা না হয় সেটাও কিন্তু তারেক রহমানকে ভাবতে হবে। মানে আপনি অসুবিধার কথা ভাবছেন, মমতা ব্যানার্জি এখনই শুভনন্দন জানিয়ে দিয়েছে সরকারকে, বাংলাদেশের ভাই বোনদের জানিয়েছেন, কিন্তু একটা বিপদ যেটা উঁকি মারছিল শুরু করেছিলাম যেটা দিয়ে, সেই বিপদটা হচ্ছে জঙ্গিবাদ। যে জঙ্গিবাদী শক্তি যারা বর্ডার অঞ্চলে জিতলো, তারা পশ্চিমবাংলার নির্বাচনকে প্রভাবিত করার জন্য নানান রকমের কৌশল নিতে পারে, সেই জঙ্গিবাদ। এই ভয়ের দিকটা থাকছে। তারেক রহমান আর নরেন্দ্র মোদীর সরকার, এই দুই সরকারের তাদের মধ্যে বোঝাপড়া যত উন্নত হবে, বাংলাদেশের জনগণ যেটা চাইছে, আমরা নির্বাচনে তার প্রতিফলনই দেখতে পাচ্ছি। নির্বাচন যদি চাইতো যে ভারত বিরোধীরাই জিতুক, তাহলে সবার আগে জামাতকেই ভোটে দিত, কারণ জামাতের মতো ভারত বিরোধী শক্তি বাংলাদেশে আর নেই। ফলে বাংলাদেশের জনগণ তাকে প্রত্যাখ্যানই করেছে। ফলে সেক্ষেত্রে বাংলাদেশের জনগণ যেটা চাইছে যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের একটা ভালো সম্পর্ক তৈরি হোক, সেইটা যদি হয় তাহলে আমার ধারণা 2026-এর বিধানসভা নির্বাচনে জঙ্গি কার্যকলাপ বাড়লে মমতা ব্যানার্জির আখেরে লাভ হয়। আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস তারা আখেরে লাভবান হয় নির্বাচনের সময়। সেই লাভবান হওয়ার ক্ষেত্রে লাভের গুড় মমতা ব্যানার্জির পিঁপড়ে খেয়ে যেতে পারে যদি তারেক রহমান ঠিকঠাক ভাবে অবস্থান নেয়। আমরা এইটুকু আজকে বুঝলাম, বিশ্বজিৎদার কাছ থেকে গোটা বিষয়টা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করলাম। ফলে আমাদের নজর থাকবে এদিকে যে 2026-এর বিধানসভা নির্বাচন, সবাই যখন আমরা এই বিএনপির জয় নিয়ে উচ্ছ্বাস করছি, তখন আমরা ঠিক উল্টোটা আপনাদেরকে আরেকবার সতর্ক করে দিলাম যে উল্টো দিকেও কিন্তু একটা বিপদ আছে, উঁকি মারছে। সেই বিপদের দিকটাও কিন্তু আমাদের এই সময় এড়িয়ে যাওয়া চলবে না। আমরা সেটা নজর করলাম, বিশ্বজিৎদার কাছ থেকে বিস্তারিত জেনে নিলাম। আপাতত আমি এবং বিশ্বজিৎ আপনাদের থেকে বিদায় নেবো। তার আগে বলবো, অবশ্যই যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত দেবেন। আমি এবং বিশ্বজিৎ আপনার থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।